আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। লেখক সৌরভ মান্না ও তানিয়া দাসের কলমে আজকের নিবেদন চন্দ্রহার। আলতা বউয়ের আজ সকাল থেকেই নিঃশ্বাস নেওয়ার ফুরসত নেই। গোটা গ্রামের সব বাড়িতে ঘুরে ঘুরে সব বউচিকে আলতা পরাতে হবে আজ। কুমোর বাড়ি, কামার বাড়ি, জেলে বাড়ি, তাঁতি বাড়ি, কোনো বাড়ি বাদ দেওয়া চলবে না। আর তারপর আবার আছে গাঁয়ের বামুন বাড়িগুলো। তবে কামার বাড়ি, জেলে বাড়ির ছোঁয়া লাগা কাপড় পরে তো আর বামুন বাড়িতে ঢোকা চলে না। তাই সেসব বাড়িতে সবার শেষে যাবে আলতা বউ। দূরের শহর কলকাতা থেকে ভিয়েনের লোক এসে পড়েছে কাল বিকেলেই। মন মন বোঁদে, পান্তুয়া আর কাঁচা গোল্লা তৈরি করতে শুরু করে দিয়েছে তারা। গোটা গ্রামের মেয়ে বউরা আজ সকাল থেকে শাড়ি, গয়না, চুলের ফিতে, খোঁপার কাঁটা এসব নিয়েই ব্যস্ত। আর ব্যস্ত হবে নাই বা কেন? আজ তো আর হেঁসেলের বাঁধনে বাঁধা পড়ার দরকার নেই। দরকার নেই রোজকার হাঁড়িকুড়ি নাড়ানোর। শুধু আজ বলে নয়, এই সোনাবাটি গাঁয়ে গত দুদিন ধরে কারোরই ঘরে হাঁড়ি চড়েনি। গাঁয়ের কবিরাজ রমাকান্ত সাঁখুড়ার একমাত্র ছেলের বৌভাত আজ। এই গাঁয়েরই মোড়ল চণ্ডীচরণ পালধীর একমাত্র মেয়ে হেমনলিনী বউ হয়ে এসেছে কবিরাজ বাড়িতে। সকাল থেকে গ্রামাফোনের গমগমে আওয়াজ গোটা গ্রামের পথ ঘাট পর্যন্ত ভরাট করে রেখেছে। সানাইয়ের লং প্লেন রেকর্ড সেই সকাল থেকেই কবিরাজ মশাই লোক দিয়ে লাগিয়ে রেখেছেন। মেয়ে বউদের হাসি ঠাট্টায় সরগরম হয়ে আছে বিয়ে বাড়ি। সকালবেলা ভাত কাপড় থেকে শুরু করে দুপুরবেলার ঘি ভাত যা বউকে নিজের হাতে সবার থালায় দিতে হয়, সেই সব নিয়মকানুন সবই পালন করা হয়েছে। গ্রামের মেয়ে হেমনলিনী যদিও ঘরকন্যার কাজে অভ্যস্ত, ভাত পরিবেশনে তার অসুবিধা হওয়ার কথা নয়। তবুও এ বাড়ির পরিবেশ আর তার পরিচয়টা যে এখনো সম্পূর্ণ আলাদা। সে এখন কবিরাজ বাড়ির নতুন বউ। তার চারপাশে সব অন্য মানুষজন। তারা অপরিচিত না হলেও বাবার নতুন কুটুম তো বটে। তাই একটু ভয়ে ভয়েই সাবধানতা অবলম্বন করে ভাত পরিবেশন করছিল হেমনলিনী। পাছে তার কোনো ভুলে নিন্দে ডটে। যাক, সেসব মিটে গেছে ভালোই ভালোই। দুপুর গড়িয়ে অবশেষে বিকেল হলো। কবিরাজের বাড়ির কোনো দিককার ছোট ঘরটায় এও স্ত্রীরা জমিয়ে কোণে সাজাতে বসল চন্দন, ফুলের মালা, মুকুট, লালচেলি, বেনারসি শাড়ি আর সোনার গয়নাগাটি নিয়ে। হেমনলিনী তার বাপ মার একমাত্র মেয়ে। মোটে 17 বছর বয়স তার। তার বাপ এ গাঁয়ের মাথা। তার একমাত্র মেয়েকে যে তিনি ধুমধাম করে বিয়েই দেবেন, এ আর কি এমন কথা? এই ভাগে বলে রাখা ভালো, সোনাবাটি গ্রামে বিয়ের একটা অন্য ধরনের নিয়ম আছে। সাধারণত বৌভাতের দিন সন্ধেবেলা মেয়ের বাড়ি থেকে তত্ত্ব আসে জামাইয়ের বাড়িতে। কিন্তু এ গ্রামের নিয়ম হলো, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদের তত্ত্ব মেয়ের বাড়ি পৌঁছানো মাত্রই মেয়ের বাড়ি থেকে তত্ত্ব রওনা দেবে ছেলের বাড়ির উদ্দেশ্যে। তার চণ্ডীচরণ মেয়ের বিয়েতে 2 হাত উপুর করে তত্ত্ব পাঠিয়েছেন। দামি কাপড় চোপড়, ভারী ভারী কোণে তত্ত্ব, জ্ঞাতি ননদদের জন্য ননদ পুঁটুলি, কাঁসার বাসন কোসন, ঘড়া ও অন্যান্য দান সামগ্রী। জামাই নগদ, প্রচুর নমস্কারী, এছাড়াও আরও যা যা লাগে সবই তিনি দিয়েছেন বিপুল পরিমাণে। কবরেজ বাড়ির বৌঝিরা তো এ কথাও বলা বলি করেছে যে মেয়ের বাড়ি থেকে দেওয়ার মধ্যে কেবল বাদ গেছে ঢেঁকি। ওটা দিলেই নাকি 16 কলা পূর্ণ হতো। তা এসব হলো গিয়ে হাসি ঠাট্টার কথা। তো কাজেই এহেন বাপের মেয়েকে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই যেন তোলা তোলা করে রেখেছে। যারা সাজাচ্ছিল তাদেরও কাজ প্রায় শেষের পথে। এবার শুধু গলায় 9 ভরি সোনার চন্দ্রহারখানা পরিয়ে দেওয়াই বাকি। কিন্তু সেই হারখানা পরাতে গিয়েই যেন বিনা মেঘে বজ্রপাত হলো কবরেজ বাড়িতে। এ কি কাণ্ড! কি পরাবে? হার কই?
গয়নার বাক্স উপর করে ঢেলে ফেলা হলো। সব গয়না থাকলেও সে হারখানাই নেই। অবস্থা দেখে হাউমাউ করে চেঁচিয়ে উঠল স্বর্ণময়ী। সম্পর্কে সে হেমনলিনীর জ্ঞাতি ননদ। ও মা, আমি কোথায় যাব গো? এ কি কাণ্ডি! অত মোটা হারখানা বউয়ের গলা থেকে খুলে সকালে যে বাক্সে রাখলুম, বিকেল বেলা সে হারখানা কি উপে গেল নাকি? ন ভরির চন্দরহার বলে কথা। এ কি ভোজবাজি রে বাবা! ও মানদা, ও ফুলি, একটু দেখ না লো, হারখানা হেতা হতা কত পড়ে গেছে নাকি? ঊর্ধ্বশ্বাসে সারা ঘর তোলপাড় করতে করতে জবাব দিল ফুলমণি। কত করে খাইছি তো দিদি, কিছুই তো পাচ্ছি নেই। হারখানা কোথায় গেল বলো দেখিনি? কি পায়খানা মেলে উড়ে গেল? তরঙ্গের ওদার থেকে খ্যানখ্যানে গলায় মানদা চেঁচিয়ে উঠল। উড়ে গেল কি কোথা গেল তা জানি নে বাপ, কিন্তু এটুকু জানি, ও হারখানা পাওয়া না গেলে পরে তালুই মশাই আমাদের কাউরে আর চেরে কথা কইবেননি। মেয়ে তার বড় আগের, তার গহনা খোয়া গেছে, তাও আবার গোভাতের দিনে। এ কি যেমন তেমন কথা? ক্রমে নতুন বউয়ের চন্দ্রহার খোয়া যাওয়ার কথা বাড়ি পুরুষদের কানেও এসে পৌঁছল। তারপর আর কি খোঁজ খোঁজ খোঁজ। সত্যি একটা অত ভারী হার তো আর কর্পূরের মতো হাওয়ায় উবে যেতে পারে না। বৌভাতের আনন্দ একরকম মাথায় উঠল সবার। ধীরে ধীরে সন্ধে হল, বাড়ি জুড়ে হ্যাজাক জ্বলে উঠল। গোটা বাড়ির হুলুস্থুলু কিছুটা জোর করেই শান্ত করলেন রমাকান্ত। বলা তো যায় না কখন কোনে যাত্রী এসে পড়ে। চন্দ্রহার খুঁজে পাওয়া যাচ্ছে না শুনলে মোড়ল মশাই নিশ্চয়ই বেয়াই রমাকান্তকে পাশে বসিয়ে খিলি ভরা মিঠে পান খাওয়াবেন না। নেহাত গেলবার তাঁর অম্লশূলে একেবারে যায় যায় অবস্থা হয়ে গিয়েছিল। কেউই কিছু নিরাময় করতে পারলে না। শেষে এই সাধুখা কবিরাজের চিকিৎসায় মোড়ল মশাইয়ের ব্যায়ামও সেরে গেল। তাই তিনি তখন কৃতজ্ঞতার বশে রমাকান্তের কাছে বিনীতভাবে জানতে চেয়েছিলেন, কবিরাজ মশাই, কি আর বলবো, আপনার হাত চষেই আমি আবার বেঁচে ফিরলাম। নয়তো জম তো দৌড় করায় দাঁড়িয়েছিল। নলিনীটার এখনো কোনো গতি করা হয়নি। এ সময় আমি চোখ বুঝলে অনর্থের এক শেষ হতো। ছি ছি মোড়ল মশাই, এ আপনি কি বলছেন? আপনি এই গায়ের মাথা, আপনি চলে গেলে আমরা যেসব অনাথ হয়ে যাব তা কি হয়? যাক সে কথা। এখন আপনি বলেন, কি দিয়ে আপনাকে আমি খুশি করতে পারি? আমার কাছে কি দক্ষিণা চান আপনি? হয়তো মনে মনে এই সুযোগটারই অপেক্ষা করছিলেন রমাকান্ত। এবার ঝোপ বুঝে কোপটা মেরে দিলেন তিনি। বিনয় গদগদ হয়ে রমাকান্ত বললেন, মোড়ল মশাই, সত্যি বলতে কি আপনার কাছে কোনো পয়সা করি দক্ষিণা চাই না আমি। পয়সা করি চান না? তবে কি চান আপনি? অবাক হয়ে জানতে চাইলেন চণ্ডীচরণ। আগে আগে আপনার মেয়েটিকে চাই, দেবেন মোড়ল মশাই? আমার মেয়ে? আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না। আগে আমি জানি আপনার তুলনায় আমার অর্থ, প্রভাব, প্রতিপত্তি খুবই কম। কোনোভাবেই আপনার সমান সমান আমি নই। তবুও বামুন হয়ে চাঁদ ধরার মতন একটা স্বাদ আমার মনে জেগেছে। ওই ওই আপনার রোগের সময় আপনারই ঘরে নলিনী মাকে দেখার পর তাকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাওয়ার বড় স্বাদ হয়েছে। আমার তো ওই একটা বই, দ্বিতীয় কোনো ছেলে নেই। সোমনাথ আমার সব। কলকাতার কলেজ থেকে বিএ পাশ করে কিছু মাস হলো ওই গাঁয়ে ফিরেছি। কিন্তু ছেলে আমার বড় চঞ্চল। সারাক্ষণই গায়ের আলপথ ধরে কিংবা এই নদীর ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে। এমন চঞ্চল বড়া মন হলে কি চলে বলুন দেখি? আমার বাপ ঠাকুরদাদার ভিটে এই সোনাবাটি গ্রামে। আমি চোখ বুঝলেই তো এই ভিটে মাটি সবই ওই সমুখেই সামলাতে হবে। তা ছেলে আমার সেই দিকে মতিগতিই নেই, কেবলই পালাই পালাই করে। কলকাতার মধু তাকে যে কি পেয়ে বসেছে তার কি বলি মোড়ল মশাই। সমুখে তো তার মা কোনো মতে মাথা দিব্যি দিয়ে বেঁধে রেখেছে গ্রামে।
কিন্তু আর বেশি দিন নয়। আমার পরিবারের রক্তশূন্যতা রোগ দেখা দিয়েছে। আমি ওষুধপত্র করে কোনো রকমের রোগকে বাদ দিয়ে রেখেছি বটে, কিন্তু সে চলে গেলে যে কি হবে তা ভেবে ভেবেই আমি অর্ধেক হয়ে যাচ্ছি। মা চলে গেলে সমুখে আর গ্রামে বেঁধে রাখা যাবে না। আপনার মেয়ে ভারী লক্ষ্মীমন্ত, তাকে দেখেই আমার মনে হয়েছে সে যদি আমার ঘরে সমুর বউ হয়ে আসে তবে আমার ছেলেটাকে, মানে আমার সংসারটাকে সেই শক্ত করে বেঁধে রাখতে পারবে। মোড়ল মশাই আপনার মেয়েটিকে আমায় দিন। চণ্ডীচরণ সব শুনে খানিক চুপ করে থাকলেন। মনে মনে হিসেব করে নিলেন, যদিও বা কবিরাজের সঙ্গে তাঁর ঘরের কোনো তুলনাই চলে না, তবুও মেয়েটাকে যদি এই পাত্রে বিয়ে দেওয়া যায় তবে দুদিকেই সুবিধে হবে। একে তো মেয়ে তাঁর চোখের সামনেই থাকলো, আর তারপর তাঁর জায়গায় জামাই সোমনাথকে বসিয়ে দেওয়াও যাবে সহজে। আর সত্যিই তো, কলেজ পাশ করা ছেলে, বিষয় শুদ্ধি তার কিছু কম হবে না। পড়ালেখা জানা এমন একজন কম বয়সী ছেলেকে হাতে রাখতে পারলে লাভ বই ক্ষতি নেই। কবিরাজ মশাইয়ের প্রস্তাবটা মন্দ নয়। সব ভেবে চণ্ডীচরণ বললেন, অত কিন্তু কিন্তু করার কিছু নেই কবিরাজ মশাই। আমার মেয়ের তো বিয়ের বয়স হয়েছে, আজ নয় কাল পরের ঘরে তাকে পাঠাতেই হবে। আর সে ঘর যদি আপনার ঘর তবে তো ভালোই হয়। টাকা পয়সায় কি আর মানুষ বিচার হয়? সম্বন্ধ যদি করতেই হয় তবে তা মানুষের আচরণ দেখেই করা উচিত। আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোনো আপত্তি নেই। তারপর আর কি, শুভস্য শীঘ্রম। মোড়লের মেয়ে আর কবিরাজের ছেলের 4 হাত এক হয়ে গেল 25শে আষাঢ় সোমবার সন্ধ্যা লগ্নে। গোটা গ্রাম জুড়ে উৎসব। একই গ্রামে বর কনে দুজনেরই বাড়ি হওয়ায় গ্রামবাসীদের পোয়া বাড়ো। তারা কনে পক্ষেও নেমন্তন্ন পেয়েছে, আবার বর পক্ষেও তাদের সাদর আমন্ত্রণ। আলোয় মোড়া বৌভাতের রাত। কবিরাজের বাড়ির পেছনে মস্ত শামিয়ানা টাঙিয়ে তারই নিচে বৌভাতের রাতের ভোজ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। লুচি ভাজার গন্ধের মধ্যেই ভুরভুর করে হাওয়ায় ভাসতে শুরু করে দিয়েছে। তার সঙ্গে মিশছে কষা পাঁঠার মাংসের সুঘ্রাণ। ছোট ছেলেপুলেদের ঘরে আটকে রাখাই দায় হচ্ছে। এদিকে বাড়ির ভেতর সোমনাথের ঘরটা ফুলে ফুলে এমন সাজানো হয়েছে যেন স্বর্গের নন্দন কানন। আজ তাদের ফুলশয্যা বলে কথা, কিন্তু তারই মধ্যে এ কেমনতর বিপত্তি। হেমনলিনীর গলার 9 ভরির চন্দ্রহারখানা একেবারে উধাও। বালা, চুড়ি, চিক, টায়রা সবই আছে, শুধু চন্দ্রহারটাই কোথাও নেই। সোমনাথের মা কুমুদিনী দেবী শয্যাশায়ী, বিছানা ছেড়ে বড় একটা উঠতে পারে না। রোগশয্যায় শুয়ে শুয়েই 5 জনের মুখে এই হাড় খোয়া যাওয়ার খবরখানা শুনেছেন তিনি, আর শুয়ে শুয়েই দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠছেন। বড়জাকে এইরকম উসখুস করতে দেখে 2-1 কুটুমকে এড়িয়ে হাতে 1 গ্লাস জল নিয়ে এগিয়ে এসে কুমুদিনীর মুখে ধরল বিনোদবালা। সত্যি বলতে কি, বড়জায়ের প্রতি তার মোটেও কোনো টান নেই, খালি কাজের বাড়ি, 10 দিকে 10টা লোক ঘুরছে। যতই যাই হোক, এই সময় মুখ ঝামটা দিয়ে বা ব্যাকাসুরে কথা বলা চলে না। তার দরদ মাখা সরু গলায় বিনোদবালা বলল, ও কি দিদি, তুমি এমন দ্বারা অস্থির হচ্ছ কেন গা? শরীরটা যে খারাপ সে কথা কি ভুলে গেছো? কি যে বলিস ছোট বউ, এই আতান্তরের সময় আমি আমার শরীরের চিন্তা করব? আমি আর কি বা করতে পারছি বল? শুয়ে শুয়েই তো শুনতে হচ্ছে সব। আহা গো, নতুন কুটুম বাড়ি, সম্পর্ক হতে না হতেই কি সর্বনাশ হলো বল দেখিনি। ওই তোর মানদাটা এসে বললে বৌমার গলার চন্দ্রহারখানা নাকি পাওয়া যাচ্ছে নে। কচি মেয়েটা নাকি গুমড়ে গুমড়ে কাঁদছে। ঘরের বউয়ের চোখের জল। কিও করলেন, আমার সংসারটা চারকার হয়ে গেল রে। কত কষ্ট পাচ্ছে মেয়েটা বলতো। অন্য সময় হলে হয়তো ঘুরপথে 4টে ব্যাকা কথাই বলতো বিনোদবালা, কিন্তু এখন বড়জায়ের কথায় সে মুখে কিছু বলতে পারল না বটে, কিন্তু মন তার অনেক কথাই বলল।
বিষাক্ত নিঃশ্বাস ফেলে ইনিয়ে বিনিয়ে তার মন বলতে লাগলো, চমের দোরে পা দিয়ে বসে আছে, তবু গিন্নিপনা গেলনি। মরণ! আর সে মেয়ের বাপের তো হাজারে বেজার নাই, একখানা হার এলো কি গেল তাই নিয়ে নাকি সে কেঁদে কেঁদে সংসার বাসিয়ে দিচ্ছে। যত সব আদি খেতা, বড় ঘরের মেয়ে তো, তাই তাকে সবাই মাথায় তুলে নাচতে নেগেছে। কি একেবারে চোখের জল! ন্যাকামো! বেটার বউ দু ফোঁটা চোখের জল ফেলেছে কি ফেলেনি, অমনি দরদে বড় গিন্নির বুক ফেটে যাচ্ছে। আর উঠতে বসতে যে আরো কতজনের চোখের জলে এই সংসারের মাটি ভিজে যায় তা তো কারোর চামচোখে ধরা পড়েনি। আমার চাঁপাটা যে দিনে দিনে শুকিয়ে যাচ্ছে, দুদিন বাদে গায়ের মাতব্বরেরা যে আমাদের একঘরে করে দেবে, সেদিকে কারোর হুঁশ নেই। জানে খালি মিচিমিচি কুমিরের কান্না কাঁদতে। তখন থেকে কি ভাবছিস ছোট বউ? কিছু বলছিস নিজে? হ্যাঁ, না মানে আর কি বলবো দিদি, কি যে সব হচ্ছে সংসারে তাই ভাবছি না। এমন সময় বাইরের উঠোনে শুরু হলো শোরগোল। কনে যাত্রীরা বুঝিয়ে এসে পড়লেন। টুকরো টুকরো কথা ভেসে এলো ঘরে। ওলো পুলি, দৌড়ে যা দিকিনি ভিতরে, হাত পাকাগুলো নিয়ে আয়। কোথায় গেলে ও ঠাকুরজি? শিগগির এদিকে এসো। আরে আসুন 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 বেআই মশাই, কোনো অসুবিধা হয়নি তো? আরে না না, কি যে বলেন, আসতে একটু দেরি হয়ে গেল আমাদের। না না, ঠিক আছে ঠিক আছে, বসতে আজ্ঞা হোক। নিজ গুণে মানিয়ে গুছিয়ে নেবেন। মানদা, বৃষ্টি জলের ব্যবস্থা করো। ছোট বউ, বলি কোথায় গেলি? দূর হ, কোথায় যে থাকে সব। কোলাহল শুনে বিছানাতেই ব্যস্ত হয়ে উঠলেন কুমুদিনী। বিনোদবালাকে বললেন, ওই দেখ, ডাক পড়েছে। যা ছোট বউ, যা যা, শিগগিরই যা। কুটুমেরা এসে গেছেন, মানদারা সব কি করবে না করবে, ওখানে তোর থাকাটা দরকার। হ্যাঁ দিদি, এই যাই। বলে হাতের গ্লাসের জল হাতে নিয়েই তড়ি ঘড়ি ঘরের বাইরে বেরিয়ে গেল বিনোদবালা। নতুন কুটুমদের রাজার হালে আপ্যায়ন করলেন রমাকান্ত। কনে পক্ষের কেউ যেন কোনো কিছুতে অসন্তুষ্ট না হন, সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন তিনি। সাধ্যাতীত আয়োজন করেছিলেন তিনি ছেলের বউ ভাতে। কনের বাপ আর তার বাড়ির লোকজন সবাই আসায় তৎকালীন চন্দ্রহার খোয়া যাওয়ার প্রসঙ্গটা স্থগিত রাখা হয়েছে। মোড়ল মশাইয়ের কানে যাতে ঘুণাক্ষরেও কোনো কথা না যায়, সেদিকে সতর্ক হয়ে আছে সবাই। দূর সম্পর্কে যা ননদদের অনেক করে বোঝানোর ফলে অনিচ্ছা সত্ত্বেও হেমনলিনী স্বাভাবিক হয়ে বসে আছে হাসি মুখে। অনুষ্ঠানের সব আয়োজন খুঁটিয়ে দেখা, মেয়ের সঙ্গে কথাবার্তা বলা, মেয়ের শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে সহাস্য মুখে আলাপচারিতা করা এবং সব শেষে গুরুপাক ভোজন সেরে একে একে কবিরাজ বাড়ি থেকে কনে যাত্রীরা বিদায় নিলেন। বাড়ি একটু ফাঁকা হলে হেমনলিনীর এক পিসি শাশুড়ি এসে তার হাত ধরে তাকে বললেন, চলো মা, এবার তুমি হাসো খেয়ে নেবে। চলো, রাত অনেক হলো, এখনো কিছু স্ত্রী আচার বাকি আছে। চলো চলো। দৃঢ়ভাবে মাথা নাড়ল হেমনলিনী। তার মানে সে খেতে যেতে চায় না। ও কি কথা মা, খাবেনি? নতুন বউ সারা রাত উপোস করে থাকবে, তাই কি হয় বাচ্চা? জানো নি, রাত উপসী হাতি টলে, কিছু তো খেতেই হবে। চলো মা চলো। হেমনলিনী আর থাকতে পারল না। আজ বিকেল থেকে সে অনেক কষ্টে যন্ত্রণা চেপে রয়েছে বুকে। একটা কথাও বলেনি সে, বা বলা ভালো তাকে বলতে দেওয়া হয়নি। ওই চন্দ্রহারটা আর তো যেমন তেমন হার নয়, সেটা ছিল স্বর্গবাসী ঠাকুমার আশীর্বাদী হার। আর সেই হারটাই কিনা এ বাড়িতে আসতে না আসতে ওভাবে লোপাট হয়ে গেল। সবাই বলছে হারিয়ে গেছে, কিন্তু নলিনী সে কথা মানে না, কারণ সে অন্য কিছু জানে।
দুপুরে খাওয়া দাওয়ার পর তাকে কোণের একটি ছোট্ট ঘরে একলা বিশ্রাম নিতে বলা হয়েছিল। সন্ধ্যে থেকেই ঠায় বসে থাকতে হবে। তারপর আজ রাতে আবার ফুলশয্যা। বেজায় ধকল যাবে তার ওপর দিয়ে। এখন খানিক জিরিয়ে নিক বরং। তা সত্যি বলতে চোখের পাতা দুটো ধীরে ধীরে অল্প বুঝেও এসেছিল তার। সেই সময় গায়ে বেশি গয়নাও ছিল না হেমনলিনীর। বেশিরভাগ গয়নাগাটি ননদ স্বর্গময়ী গুছিয়ে রেখেছিল ওই ঘরেরই একটি দেরাজের মধ্যে। যা হোক, ঘুমে নলিনীর চোখ বুজে এসেছে। ভরা দুপুর, সেই সময় চারিদিকে হইচইও একটু কম। বিকেলের উৎসবে মেতে ওঠার আগে সবাই একটু জিরিয়ে নিচ্ছে। হঠাৎ খুট করে একটা শব্দ কানে এলো তার। তন্দ্রা ছুটে চোখ মেলে চাইল সে। না, অস্বাভাবিক কিছুই নয়। শুধু দেখতে পেল ঘরের বাইরে চুপি চুপি বেরিয়ে যাচ্ছে বিনোদবালা, এ বাড়ির ছোট বউ, তার খুড়শাশুড়ি। তখন তেমন কিছু একটা মনে হয়নি নলিনীর। কাজের বাড়ি, সব ঘরেই নানা দরকারে লোক যাতায়াত করছে। কিন্তু সন্ধেবেলা সাজতে বসে যখন হাটটা আর পাওয়া গেল না, তখন কেমন যেন কু ডেকে উঠল নলিনীর মনটা। শ্বশুর বাড়িতে সে নতুন, কারোর সঙ্গেই খুব একটা মেশামেশি হয় না তার। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না হেমনলিনী। ভেবেছিল বাবা এলে সব কথা খুলে বলবে তাকে, তারপরই বাবাই যা করার করবে খন। কিন্তু সেখানেও বাঁধ সাধলেন তার শ্বশুর মশাই। একঘর মেয়ের মধ্যে নতুন বৌমাকে হাত দুটো ধরে কাঁদো কাঁদো গলায় কবিরাজ মশাই বলেছিলেন, বৌমা, তোমার কাছে মুখ দেখানোর আমার মুখ নেই মা। তবু যদি ছেলের কথা শোনো তবে বলি, মোড়ল মশাই এলে তাকে এখনই হাড়ের কথা কিছু বলো না মা। কাজের বাড়ি, বোঝই তো, গোটা বাড়ি লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। তাই কোথায় কি ঢুকে আছে হয়তো নজর পড়ছে না আমাদের। নয়তো তুমি ঠিক জেনো মা, তোমার হাড় কোথাও যায়নি, তা এ বাড়িতেই আছে। আমরা কেউ চোর ডাকাত নই মা। এ কথা বেআই মশাই শুনতে পেলে না জানি কি ভাববেন। এ বাড়ির আর মান সম্মান থাকবে না। একঘর লোক, এ সময় কথা বলা চলে না। তবুও কিছু কথা শ্বশুরকে না বলে থাকতে পারল না হেমনলিনী। ঘোমটার আড়াল থেকে মৃদু স্বরে বলল, দেখুন, এ কথা আমার বাবাকে না বললে আমি শান্তি পাব না। আর তাছাড়া ওই হারটা আমার ঠাকুমার, ওটা যদি না পাওয়া যায়। কে বলল পাওয়া যাবে না মা? অবশ্যই পাওয়া যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি অষ্টমঙ্গলায় জোরে যাবে ওই চন্দ্রহার গলায় পড়ি। শুধু আজকের রাতটা একটু সময় ভিক্ষে চাইছি মা। সে মুখে আর কিছু বলল না। এমনকি চণ্ডীচরণ যখন মেয়ের কাছে এসে আদর করে তার মুখটা তুলে ধরলেন, তখন ঝরঝর করে চোখ থেকে জল ঝরে পড়ল হেমনলিনীর। কিন্তু ঠোঁটে কথা ফুটল না একটাও। নলিনীর মেজমাসি বনলতা এতক্ষণ ধরে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে বঞ্চির গায়ের গয়নাকাটি দেখছিলেন। এবার গলার কাছটায় অসঙ্গতি পেয়ে সশব্দে বলে উঠলেন, বলে, ওকে নলিনী, তোর গলার চন্দ্রহারখানা গেল কোথা? কই, গলায় দেখছি নে তো। তাঁর দেখা দেখি বাকি সকলেও এবার চোখ পড়ল গলায়। কানাকানি করছে তারা। স্পষ্ট ভাষায় প্রশ্ন করলেন চণ্ডীচরণ, নলিনীমা, তোর গলার চন্দ্রহারখানা কোথায়? খুলে রেখেছিস নাকি? হ্যাঁ। ওইটুকুই, আর একটা কথাও বলেনি সে। ব্যাপারটা খটোমটো লেগেছিল ঠিকই, কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেছে। শ্বশুর বাড়ির নিজস্ব কিছু রীতিনীতি থাকতেই পারে, তাই ও বিষয় আর মাথা ঘামাননি চণ্ডীচরণ। এই পর্যন্ত সবই ঠিক, কিন্তু হেমনলিনীর মন বড়ই উথাল পাথাল হচ্ছে। অত বড় হারটা তো আর হারিয়ে যেতে পারে না। ওটা নিশ্চয়ই কেউ সরিয়ে নিয়েছে, মানে চুরি করেছে চন্দ্রহারটা। কে করতে পারে এমন কাজ? যার কথা মাথায় আসছে তার, এ তারই কাজ নয় তো? বলি, তখন থেকে অত কি ভাবছো বলো দেখি বাচ্চা? রাত তো দুপুর হতে চললো। তোমাদের ঘরে ঢুকিয়ে তবে তো আমরা একটু ঝাড়া হাত পা হবো নাকি? মল ঝমর ঝমর করতে করতে ঘরে ঢুকে এলো বিনোদবালা। বলি, ব্যাপার কানা কি বড় দিদি? সেই কখন এসো নতুন বউকে ডাকতে? খাওয়া দাওয়া হবে তো নাকি?
ওদিকে যে খাবার আগলে বসে থেকে থেকে যে আমাদের হাতে পায়ে শেয়াওলা পড়ে গেল। বলে কি হয়েছে গা? দেখ না ছোট বউ, এমে কই যে কিছু খাবেনি। ও মা, খাবেনি কি কথা গা? তা ভাত তরকারি নাই খাক, দুটো চিড়ে মিষ্টি দুধ কলা এটুকু তো খেতেই হবে মা, নইলে সারা রাত ধকল সামলাবে কেমনে? ও মানদা, মানদা, ও মানদা। মুখের কথা খুঁজতে না খুঁজতেই ছুটে এলো মানদা। তারপর বিনোদবালা মানদাকে খাবার দাবার আনতে বললে এই ঘরেই। ইচ্ছা না থাকলেও জোর করে খেতে হলো হেমনলিনীকে। এই তো কেমন লক্ষ্মীমন্ত বউ বলো দেখি আমাদের, ভারী ভালো মেয়ে। বলে হাত বাড়িয়ে হেমনলিনীর চন্দন কলকা আঁকা গালটা টিপে একটু গায়ে পড়া আদর করল বিনোদবালা। একটু বিরক্তই হলো সে। বড় বড় চোখে ফুটে উঠল সেই বিরক্তিটা। আর সবার চোখ এড়ালেও বিনোদবালার চোখে ঠিক ধরা পড়ল নতুন বউয়ের চাহনিটা। অসাধু মনে প্রমাদ গুনল বিনোদবালা। রাত হয়েছে, অনেক খাটাখাটুনি করে প্রতিটা মানুষই চাইছে এইবার একটু বিছানায় নিশ্চিন্তে গা এলিয়ে দিতে, কিন্তু তার আগেও বাকি আছে কিছু কাজ। এবার শুরু হলো সেই পর্ব। ফুলে ফুলে সাজানো ঘরে বর কনেকে নিয়ে আসা হলো। তারপর পালন করা হলো কিছু স্ত্রী আচার, এই যেমন নারকেলের জলে স্বামীর পা ধুয়ে নিজের চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দেওয়া, একে অপরকে মিষ্টি খাওয়ানো, এইসব। সব শেষে একটা রেকাবিতে দুধ ভরা গেলাস আর এক খেলে মিঠে পান রেখে বর বধূকে শুভরাত্রি জানিয়ে ওই ঘর থেকে বেরিয়ে আসাই নিয়ম। কিন্তু এই কি, দুধ ভরা গেলাস আছে ঠিকই, কিন্তু পান পান কই? বিরক্ত স্বরে বলে উঠল জ্ঞাতি ননদ স্বর্ণময়ী। মরণ! বলি পান দুধের থালাখানা কে সাজিয়েছে লা? এমন তার কাজের ছিঁড়ি যে দুধের সঙ্গে পানটাই রাখেনি। একে কেলান্তিতে শরীর ভেঙে আসছে, তার উপর শুধু শুধু দেরি করা। আহা, অত মেজাজ করছো কেন স্বর্ণ দিদি? এখনই ক্লান্তির কথা কইলে তো চলবে নে। সমু দাদার ঘরে আড়ি পাততে হবে নে। থাম দেখি বাপু, হালি পাকা পাকা কথা। সারাটা দিন যে গেল, আমি বাপু আর পাচ্ছি নে। বলি মানদা, ও মুখ পুরি মানদা, ঠাকুর ঘর থেকে পানের খিলিটা নে না। পানের থালা হাতে করে ঘরে এসে ঢুকল বিনোদবালা। মানদার কথা আর বলো নে স্বর্ণ, ও একটা কাজ করতে গিয়ে 10টা কাজ বলে। ওর কথা বাদ দাও দেখি, এই নাও পান খাও। স্বর্ণময়ী বিনোদবালার হাত থেকে পানের খিলিটা নিয়ে বললে, বাবা বাঁচালে গো ছোট খুড়ি। শোনো ভাই, এই রইল দুধ, আর এই রইল পান, আর এই রইল তোমার বউ। আমরা চলে গেলে পর এই তিনটেরই সৎ ব্যবহার করো যেন। এই যে নতুন বউ, ঘোমটার ভেতর থেকে শুনে রাখো, ওই দুধের গেলাসটা তোমার বরের, তাকে দিও। পানটা তোমার, তা বলে তুমি যেন নিজে খেতে যেওনি, ওটা তোমার বর তোমায় খাইয়ে দেবে, এইটাই নিয়ম। আর দিদি, তারপর কি হবে? খুব পেকেছিস দেখছি। তারপর কি হবে আমি জানিনি বাপু। নে এবার সবাই চল দেখি ঘর ছেড়ে। এই বলে এক প্রকার সকলকে তাড়িয়ে দিয়েই ঘর থেকে বেরিয়ে গেল স্বর্ণময়ী। তবে বেরিয়ে যাওয়ার আগে পেছন ফিরে ভাই সোমনাথের দিকে তাকিয়ে এক টুকরো মুচকি হাসি দিতে ভোলেনি সে। শোবার ঘরের দরজাটায় ভেতর থেকে শিকল তুলে দিল সোমনাথ। তারপর খাটের কাছে এসে সোজা হেমনলিনীর সামনে দাঁড়ালো। নরম গলায় বলল, বলছিলাম, ঘুমটাটা কি এবার সরাতে পারো? বিছানায় জড়সড় হয়ে বসে আছে সে। কাছেই তেপায়ার ওপর একটা বড় পিলসুজের ওপর রেড়ির তেলের প্রদীপ জ্বলছে। তারই আলোয় সোমনাথ এসে বসল নতুন বউ হেমনলিনীর পাশে। বাবা, এত লজ্জা! আরে আমি তো তোমার বর তো নাকি? রীতিমতন একেবারে অগ্নি সাক্ষী করা বর। আমার সামনে ঘুমটা সরাতে লজ্জা কিসের? আমিই সরিয়ে দিচ্ছি তাহলে। হেমনলিনীর পান পাতার মতো মুখটার ওপর থেকে বেনারসি ওড়নার ঘোমটাখানা সাবধানে সরিয়ে দিল সোমনাথ। প্রদীপের আলো পড়ে হেমনলিনীর লজ্জারাঙা মুখ যেন আরো রক্তিম হয়ে উঠল। খুব সুন্দর তুমি,
লজ্জায় মুখটা নিচু করে ফেলল সে। সোমনাথ সেদিকে চেয়ে বলল, আরে কথায় কথায় এত লজ্জা পেলে হবে? দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমায় দেবে না? স্বপ্ন দিদি যে কী সব নিয়মের কথা বলে গেল, সেগুলো পালন করতে হবে তো নাকি? সব নিয়ম পালন না করলে কিন্তু ঘোর অকল্যাণ হয়। না না, ও কথা অকল্যাণ কেন হবে? আমি দিচ্ছি, আমি এক্ষুনি দিচ্ছি। কাঁপা কাঁপা হাতে পাশে রাখা রেকাবিটা থেকে দুধের গ্লাসটা তুলে সোমনাথের সামনে ধরল হেমনলিনী। হাসি মুখে গেলাসটা নিজের হাতে নিল সোমনাথ। অল্প একটু খেয়ে মাটিতে নামিয়ে রাখল গেলাসটা। তারপর হাত বাড়িয়ে রেকাবি থেকে পানের খিলিটা তুলে নিয়ে বলল, নাও, এবার তোমার পালা। আমি কিন্তু নিয়ম মেনেছি, এবার তোমায়ও মানতে হবে। জানো তো, আজকে রাতে বরের হাত থেকেই কিন্তু খেতে হয় পানটা। হেমনলিনী মুখ তুলে চাইল। তারপর সযত্নে সেই সাজা মিঠে পানটা সোমনাথ খাইয়ে দিল তাকে। ঠিক এই সময় কেন কে জানে, বোধহয় অকারণে এক ঝটকায় নিভে গেল ঘরের প্রদীপটা। আগেই বলা হয়েছে এখন আষাঢ় মাস, আর সময়টা প্রায় মাঝরাত। সন্ধ্যে থেকে বাড়িময় জ্বলতে থাকা হ্যাচাক বাতিগুলো সব নিভে গিয়েছে। যেখানে যত মানুষ ছিল সবাই যে যার মতো যেখানে জায়গা পেয়েছে সেখানেই কোনো মতে শুয়ে পড়েছে রাতটুকু কাটানোর জন্য। এই অবসরে সবার ক্লান্তি ধুইয়ে দিতে প্রকৃতি দেবী বিশেষ সদয় হলেন। মুহূর্তের মধ্যে নামল ঝমঝমিয়ে বৃষ্টি। ওদিকে ফুলশয্যার ঘরে অন্ধকারে ততক্ষণ শুরু হয়েছে আরও এক পর্ব। ঘরের প্রদীপটা হঠাৎ নিভে যেতেই ভয় পেয়ে আঁতকে উঠেছিলেন হেমনলিনী। আরে কি হলো? ভয় পেলে নাকি? ভয় কিসের? আমি তো আছি নাকি? বলেই দুহাত বাড়িয়ে ভয়ে কাঁটা হয়ে যাওয়া হেমনলিনীর ভুলের মতো নরম দেহটা নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরল সোমনাথ। হেমনলিনী আর সোমনাথের মধ্যেকার দূরত্ব ঘুচে গেল। সহসা সোমনাথ অনুভব করল হেমনলিনীর গাল বেয়ে জল গড়িয়ে পড়ে তার পাঞ্জাবিটা ভিজিয়ে দিচ্ছে। কাঁদছে সে। এ কি হেম? তুমি তুমি কাঁদছো কেন? ইতিমধ্যেই সোমনাথের দেওয়া পানটা গলাধকরণ করে ফেলেছে সে। তার রাঙা ঠোঁট দুটো অন্ধকারে দেখা না গেলেও সে ঠোঁট দুটোর ক্ষয়ের চূর্ণ রং গাঢ় হয়ে ফুটে উঠেছে। বুকের কাছটা কেন জানি না জ্বালা জ্বালা করছে হেমনলিনী। না, বাপের বাড়ি ছেড়ে চলে আসার দুঃখে নয়, সত্যি সত্যি বুকের মাঝখানটা বেশ জ্বলে উঠছে তার। বোধহয় অম্বল হয়েছে। কিন্তু সামান্য দই চিড়ে মিষ্টি খেয়ে কি কারোর অম্বল হয়? তবে সে জ্বালার জন্যে নয়, নলিনী কাঁদছে অন্য কারণে। তার কান্না তখনও থামেনি। সোমনাথ আবারও বলল, তোমার কি মা বাবার জন্য মন কেমন করছে? আরে বাবা, তাতে আর ভাবনা কি? কটা দিন পরেই তো আমাদের আবার অষ্টমঙ্গলায় সেখানে যেতে হবে। চোখ মোছো, চোখ মোছো দেখি। আর কেঁদো না। আমি সেজন্য কাঁদছি নে। তবে ও বুঝেছি, তোমার ওই চন্দ্রহারের কথা মনে পড়ে কার্য বুঝি। এবার আর কোনো উত্তর দিল না হেমনলিনী। সোমনাথ অনুমানে বুঝল সে ঠিকই ধরেছে। বউ তার গয়নার শোকেই কাঁদছে। কাঁদবারই তো কথা। গয়না তো মেয়ে মানুষের প্রাণের চেয়েও প্রিয় জিনিস। সোমনাথ এবার নলিনীর দুটো হাত নিজের হাতে ধরে বলল, আচ্ছা দেখো, আমার বিশ্বাস যে সেই হার তুমি ঠিকই খুঁজে পাবে। তবু যদি কোনোভাবে তা না হয়, এই আজকে আমি তোমায় ছুঁয়ে কথা দিচ্ছি, 1 বছরের মধ্যে আমি যেমন করে পারি না কেন ওই হার নতুন করে তোমাকে গড়িয়ে দেব। তোমাকে পরাবই, তোমার সোনার চন্দ্রহার। কেমন? এমন সময় দমকা হাওয়ায় দড়াম করে খুলে গেল ওদের ঘরের বন্ধ জানলাটা। এলো পাথারি হাওয়া দিচ্ছে। জলের ঝাপটা এসে ভিজিয়ে দিতে লাগলো বিছানা। সোমনাথ ব্যস্ত হয়ে নলিনীকে ছেড়ে উঠে গেল জানলাটা বন্ধ করতে। তার কাজ তখনও শেষ হয়নি। হঠাৎই নলিনীর যন্ত্রণায় চিৎকার করে ওঠার আওয়াজ। চমকে উঠে ফিরে তাকালো সোমনাথ। কি 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 হলো হেন? অমন 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 চিৎকার করে উঠলে কেন? বুকে বড় জ্বালা করছে গো। সে কি?
বুক জ্বালা করছে? হ্যাঁ, বেশ খানিকক্ষণ থেকে জ্বালা করছিল। আমি শুয়েছিলুম, কিন্তু কিন্তু কোন যে আর শুইতে পারছি না, বড় ব্যথা করছে। অন্ধকারে হাতড়ে হাতড়ে কোনো মতে প্রদীপটা জ্বালালো সোমনাথ, আর সঙ্গে সঙ্গেই চমকে উঠল আবার। এ কি? হেমনলিনীর মুখ থেকে যে রক্ত গড়িয়ে পড়ছে! এ কি সর্বনাশ! কি করবে এখন সে? না, আর সময় নেই, এক্ষুনি ডাকতে হবে সবাইকে। ঘরের দৌড় খুলে বেরিয়ে এলো সোমনাথ। বাবা, বাবা, আরে আরে শিগগির এসো। স্বপ্ন দিদি, মেজ পিসিমা, আরে আরে কেউ শুনতে পাচ্ছ? হেমনলিনী, হেমনলিনী কেমন করছে? আরে 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 তোমরা কোথায়? আরে আরে শুনতে পাচ্ছ? ঘুমের অতলে তলিয়ে থাকা ক্লান্ত কোবরেজ বাড়ির আর কেউ সাড়া না দিলেও সবার আগে ছুটে এসে সাড়া দিল একজন। কিন্তু বাড়ির আর কারোর ঘুম না ভাঙলেও এত সহজে তার ঘুম ভেঙে গেল কিভাবে? নাকি সে আদৌ ঘুমায়নি, ঘুমের ভান করে জেগেই পড়েছিল অন্ধকারে? সে কি জানতো এই ঘোর বাতলার রাতে কোনো এক সময় এমনই আত্মচিৎকার করে উঠবে সোমনাথ? কিন্তু সে জানল কেমন করে? এই মানুষটাই বাকি, আর কোথায় বা হারিয়ে গেল হেমনলিনীর চন্দ্রহার? ভর দুপুর। কোবরেজ বাড়ির খাওয়া দাওয়ার পাট মিটেছে কিছুক্ষণ আগে। বাড়ির সবাই একটু গড়িয়ে নিচ্ছেন যে যার মতো। ফুলি আর মানদা মিলে হেঁসেল ধুচ্ছিল। এঁটো বাসন কোসনগুলো জড়ো করে নিয়ে মানদা বলল, ফুলি, উঠোন কানা ঝেঁটিয়ে নিবি? আমি চললুম খিড়কির পুকুরে বাসন মাজদি। যাও, আমি হেসেল ধুয়েই উঠোন ঝেঁটিয়ে দিয়েছি খন। কাঁসার বাসনের ভারী বোঝাখানা নিয়ে ঠাঁ ঠাঁ রোদে মানদা এসে বসল পুকুর পাড়ে। কেউ কোথাও নেই, শুধু পুকুরের ওপারে ঘোষেদের সবেদা গাছটার মাথায় একটা দাঁড় কাক বসে সমানে ডেকে চলেছে। বাসন পাশে রেখে মানদা খানিক তামাক মাজতে লাগল। এ যা বাড়ি! ৬৪,৫৯,০০০ কাজ, একটু জিরোতেও পায় না মানদা। তাই ফাঁক ফোকর বুঝে যখন যেমন পারে একটু আয়েশ করে নেয় সে। কম দিন তো হলো না সে এ বাড়িতে এসেছে। সেই কবে বাড়ির ছোট কর্তার বিয়ের পর বউ বিনোদবালার সঙ্গে এ বাড়িতে এসে ঢুকেছিল সে, আর যায়নি। আর যাবেই বা কোন চুলোয়? বিয়ে একবার ঠিক হয়েছিল বটে, কিন্তু সে বর তার বাপের সঙ্গে পণ দেওয়া নিয়ে বিয়ের আসরে এমন অশান্তি বাঁধালে যে শেষমেশ তার বিয়েটাই আর হলো না। পড়া আধা বিধবা হয়েই কাটত জীবনটা, যদি না তখন বিনোদবালার বাপ তাকে দেখতেন। অনাথ মেয়েটা বিনোদের সঙ্গে তার বিয়ের পরে এ বাড়িতে এসে ওঠে। নতুন পরিবেশে বিনোদবালারও একটা সঙ্গীর দরকার ছিল, কারণ বিনোদের স্বামী চিরকালের বাউন্ডুলে লোক। তার উড়নচণ্ডী স্বভাবকে বশে আনতেই বিয়ে দেওয়া হয়েছিল তার। কিন্তু পোড়া কপাল, তা না হলে কি আর বিয়ের পর বছরটাও ঘোরে না? সে লোক ঘর সংসার আর অন্তঃসত্ত্বা বিনোদবেলাকে ফেলে ওভাবে জন্মের মতো চলে যায়। বড়জা কুমুদিনী তো চিরকালের রুগ্ন। সেই সময় মানদাই তখন হয়ে উঠেছিল বিনোদের একান্ত সঙ্গিনী। সেই থেকে আজ পর্যন্ত বিনোদবালার সব রকম কাজের ছায়া সঙ্গিনী সে। এই তো মাসখানেক আগেই, ও বাবা, এই তো একটু আগেই রোদ ছিল, এখন আকাশ জুড়ে মেঘ ঘনিয়ে আসছে যে। তাড়াতাড়ি হাতের কাজ সারতে লাগলো মানদা। নিঝুম দুপুর, পুকুর পাড়ে বসে একা বাসন মাজছে সে। সবেদা গাছে কাকটা হঠাৎই ডাকা থামিয়ে অবিশ্বাস্য দ্রুত গতিতে পুকুরটা পার হয়ে ডানার খসখস আওয়াজ করতে করতে ওর মাথার ওপর দিয়ে কোথায় যেন উড়ে গেল। কেউ জানে না, হঠাৎ চারপাশটা কেমন থমথমে লাগলো মানদার। পুকুর ধারে এতক্ষণ নির্জনই ছিল, কিন্তু মানদার মনে হতে লাগলো চারপাশটা যেন আরো আরো অনেক বেশি নিঝুম হয়ে গেছে। হঠাৎ কেমন যেন দম বন্ধ করা চাপা একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। চিরকাল এই খিড়কির পুকুরে বাসন মেজে আসছে মানদা, কই এমনটা তো এর আগে কখনো মনে হয়নি। তবে আজ কি হলো? মানদার সারাটা গা হঠাৎ ভারী ভারী ঠেকছে কেন? বাসনের গায়ে হাত যেন সরতেই চাইছে না তার।
মানদার কি ভয় করছে? না, ঠিক ভয় নয়, কেমন যেন একটা অদ্ভুত চাপা অস্বস্তি হচ্ছে, যা সে এর আগে কখনো অনুভব করেনি। পুকুরের ওপার থেকে হঠাৎ ভেসে এলো একটা হিমশীতল হাওয়া। গায়ে কাঁটা দিয়ে উঠল মানদার, আর মনে হলো আলতো পায়ে কে যেন এসে দাঁড়িয়েছে তার পেছনে। এলো ও বলি নাকি? ভিড়ের হাঁড়িটা পাশে রেখে ঘুরে তাকালো মানদা। কই, কেউ তো নেই। মনের ভুল, তাই হবে। আবারও কাজে মন দেওয়ার চেষ্টা করলো মানদা, কিন্তু বেশিক্ষণ নয়। হঠাৎ রাশি রাশি ফুলের গন্ধ নাকে ভেসে এলো তার। অবাক হলো সে। ফুলের গন্ধ? এই বরদুপুরে এত ফুলের গন্ধ আসছে কোত্থেকে? আকাশটা ঘোর হয়ে আসছে ক্রমশ। শুধু গন্ধ নয়, এবার একটা শব্দও শুনতে পেল সে। মেয়ে মানুষের গা ভরা গয়না পরে হেঁটে চলে বেড়ালে যেমন শব্দ হয়, ঠিক সেই রকম। এই নিরালা পুকুর পাড়ে এমন ভর দুপুরে গয়না পরে কে হাঁটে? চারপাশটা কেমন ধোঁয়া ধোঁয়া। শ্রাবণ মাসে কুয়াশা পড়ছে নাকি? নিজের অজান্তেই গাটা আবার যেন কেমন শিরশির করে উঠল তার। বারবার এমন শিউরে উঠছে কেন সে? বাসন মাজা হয়ে গিয়েছে, এবার বাড়ি ফিরতে হবে। কিন্তু কেবলই তার মনে হচ্ছে উঠে দাঁড়িয়ে পিছন ঘুরলেই সে এমন কিছু দেখতে পাবে যা কিনা মোটেও স্বাভাবিক নয়। তবু সাহসে ভর করে আরও একবার গলা তুলল সে। বলি, কে এলো? আবাগির বেটি, এই বরদুপুরে কে ঘুরে বেড়াচ্ছিস? লিখো মান্দা মাসি, আমি। কে? গলাটা কেমন চেনা চেনা ঠেকে কানে। কে গা বাচ্চা? বলে বাসনের পাঁচাটা নিয়ে ঘুরে দাঁড়িয়েই চোখ দুটো স্থির হয়ে গেল মানুদার। এ কি? ওখানে এ কি করে এলো? কি ভাবছো মান্দা মাসি? আমি একে নিয়ে কি করে এলুম? তোমরা কি ভাবলে আমি চলে গেছি? ওভাবে কি কাউকে সরিয়ে ফেলা যায় মান্দা মাসি? আমি তো কোথাও যাইনি, আমি একে নিয়ে আছি। কোত্থেকে যেন আবার উড়ে এসে মাথার উপর চক্রাকারে ঘুরে চলেছে নিকষ কালো দাঁড় কাকটা। মানদার চোখের তারা বিস্ফারিত, কথা ফুটছে না মুখে। ফুটবেই বা কি করে? সে যা দেখেছে তা দেখলে কারোর মুখেই আর কথা ফুটবে না। মানদা দেখেছে 1 মাস আগে মরে যাওয়া কবরেজ বাড়ির নতুন বউ হেমনলিনীকে। মরণকালে যেমন চেহারা হয়েছিল, অবিকল সেই চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে সে। পরনে এলো থেলো বেনারসি, মাথা থেকে খসে পড়ছে চেলির ওড়নাটা, চোখের কোণগুলো ভেতরে ঢোকা। সুন্দর মুখখানায় কে যেন কালি লেপে দিয়েছে। শুকনো ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে পড়ছে কালচে রক্ত, আর চোখের মনি স্থির, হাতের মুঠো শক্ত। আর তার গায়ে সব গয়নাই রয়েছে, কেবল নেই শুধু সেই 9 ভরির চন্দ্রহারটা। না, এ হতে পারে না। চলে যাও কইছি। যাবো তো, চলেই তো যাবো, তবে কিছু এসে বিশেষ বাকি রয়ে গেছে যে, সেগুলো না মিটিয়ে আমি কেমন করে যাই? সোনা চন্দনার কানা ঘর থেকে কিভাবে উপে গেল, আমাকে বিষ ভান কারা খাওয়ালে, এসব কথা সবাইকে জানাতে হবে নে। আর গেলে তো একা নয়, তোমাদেরও নিয়েই যাব। তুমি আমার সঙ্গে যাবে না মান্দা মাসি? ও মান্দা মাসি, যাবে নে? কি হলো মান্দা মাসি, যাবে নে? চলো আমার সঙ্গে, চলো চলো মান্দা মাসি, চলো। এই বলে হেমনলিনীর প্রেতাত্মা
যেন শূন্যে ভর করে দুপা এগিয়ে এলো মানদার দিকে। দুহাত বাড়িয়ে সাপের মতো হিস হিসে গলায় বলতে লাগলো, মান্দা মাসি, তুমি বলতেও না, তোমরাই তো আমাকে এমন করে সাজিয়েছ বলো। এখন ভয় পেলে চলে? চল আমার সঙ্গে চলো। বাবা গো! ঝনঝন করে খসে পড়ল মানদার হাতের বাসনগুলো। জ্ঞান হারিয়ে কাটা কলা গাছের মতো সেই পুকুর পাড়েই মুখ থুবড়ে পড়ল সে। হাড় হিম করা কণ্ঠে আর একবার হেসে উঠল হেমনলিনীর প্রেত। তারপর একসময় অবিরাম চক্কর কাটতে থাকা দাঁড়কাকটা মাটিতে নেমে এলো। ঠিক তখনই নলিনীর অশরীরী কায়াটা কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে ধুলোকণার মতো মিশে গেল প্রকৃতিতে। কাকটা ধীরে ধীরে মাটিতে পা ফেলে এগিয়ে গেল অচৈতন্য মানদার দিকে। মানদার মুখ বরাবর বসে রইল সে। অত্যন্ত কৌতূহল ভরে তার লালচে দানা দানা চোখ দুটো দিয়ে চেয়ে রইল মানদার দিকে। কেন তা কেউ জানে না। দুপুরে সচরাচর ঘুমোয় না বিনোদবালা, কিন্তু আজ দুপুরে আসন সেলাই করতে করতে হঠাৎ একটু চোখ লেগে গিয়েছিল তার। কতক্ষণ তা কে জানে। হঠাৎ কানে আসে ফুলির বিকট চেঁচামেচি। ওগো, তোমরা কে কোথায় আছো গো? ও তো গিন্নিমা, কোথায় গেলে গো? কত বাবু গো, তোমরা সব কোথায়? দেখো কি সর্বনাশ ঘটেছে গো। শোকের পুকুর ধারে চলো গো। ওগো, মানদা মাইয়ে যে মরে গেছে গো। হায় হায়, এবার কি ফুলির হবে? চিৎকারে সবাই ছুটে যান পুকুর পাড়ে। আর সেখানেই বাসনপত্রের মাঝে চেতনাহীন মানদাকে পড়ে থাকতে দেখেন। ফুলি আর সোমনাথ দুজনে মিলে ধরাধরি করে মানদাকে দাওয়ায় এনে শুইয়ে দিয়েছিল। বেশ খানিকক্ষণ হলো জ্ঞান ফিরেছে তার। নাড়ি টিপে গম্ভীর মুখে বসে আছেন রমাকান্ত। দেখুন না বটঠাউর, মানদাটার যে কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আর কি বুঝবে গো ছোট গিন্নিমা? আমি তো পুকুর পাড়ে মানদা মাসির অমন ধারা পড়ে থাকতে থেকে ভাবনু মাসি বুঝি মরে গেছে। আহ, তুই চুপ করবি? বর সন্ধেবেলা যত আ কথা কু কথা মুখে, বাড়ি থেকে দূর করে দেবে যখন তখন বুঝবি। ওই দেখো, আমি আবার কি করনু? যা দেখেছি তাই তো। সবাই একটু চুপ করো দেখি, রোগীর নাড়ি পরীক্ষা করতে দাও। ঘোমটার আড়াল থেকে মৃদু স্বরে বলল বিনোদবালা। কেমন দেখছেন বটঠাউর? নারী অতি ক্ষীণ, হঠাৎ কি করে যে এমন অবস্থা হলো ঠিক বুঝছি না তো। কথাটা ঠিক বটে। রমাকান্ত কবিরাজের সংসারে মোটামুটি সচ্ছল। প্রতিদিনই মাছ ভাত মুখে তোলে বাড়ির প্রতিটা প্রাণী। মানদাও তার ব্যতিক্রম নয়। দিব্যি সুস্থ সবল শক্ত মানুষটা আজ দুপুর পর্যন্ত ঠিক ছিল, আর এই সন্ধেবেলায় তার নারীর কিনা এই অবস্থা। নিজের চিকিৎসা বিদ্যা দিয়ে এর কোনো উত্তর খুঁজে পাচ্ছেন না রমাকান্ত, যেমন খুঁজে পাচ্ছেন না একটা সুস্থ মানুষের হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার কারণ। বিনোদবালাও মনে মনে ভাবছে, পুকুর পাড়ে মানদা অমন করে অজ্ঞান হয়ে গেল কেন? সে তো গিয়েছিল বাসন মাজতে, কাজ সেরে আবার তো তার ঘরেই চলে আসার কথা। না, মানদা মরেনি ঠিকই, কিন্তু জ্ঞান ফেরার পর কি এক অজানা কারণে তার বাক রোধ হয়ে গেছে। অথচ তার চোখ দেখে মনে হচ্ছে অনেক কথাই বলতে চাইছে সে, কিন্তু পারছে না। কিছু কইবি? মানদা, আমার দিকে অমন করে চেয়ে আছিস কেন? কিছু কইবি আমায়? মানদার মাথাটা একবার নড়ে উঠল। হ্যাঁ, সে কিছু বলতে চায় বিনোদবালাকে। শরীরে শক্তি নেই, তাই উঠে দাঁড়িয়ে বিনোদবালার কানে কানে বলতে পারছে না সেই গোপন কথাটা। কাজেই শুয়ে শুয়েই অনেক কষ্টে বিনোদের সপ্রশ্ন চোখের দিকে
একভাবে চেয়ে দুর্বল হাত নেড়ে নেড়ে কী সব যেন ইশারা করে বলতে চাইল সে। কিন্তু দুঃখের কথা, বিনোদবালা এক বিন্দুও বুঝল না। অবশেষে বিফল হয়ে যাওয়া মানদা নিজের গলার ওপর নিজের হাতটা রাখল। সে ভেবেছিল এবার হয়তো কিছু অন্তত বুঝবে বিনোদবালা, কিন্তু না, বিনোদবালা উল্টো বুঝল। তেজ টানে গেছে, জল খাবি? অপলি, যা তো এক গ্লাস জল নে আয়। মানদা আর কি করে, ভয়ে ভাবনায় দু চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো তার। দাওয়ার খুঁটিটা ধরে দাঁড়িয়ে এক মনে কি ভাবছিলেন রমাকান্ত। তার প্রৌঢ় কপালে চিন্তার অজস্র রেখা। কাছেই ছিল সোমনাথ। তাকে ডেকে রমাকান্ত বললেন, অবস্থা কিন্তু ভালো নয়। আজ রাতেই ভালো মন্দ কিছু একটা ঘটে যেতে পারে, সকলে যেন প্রস্তুত থাকে। ডুকরে কেঁদে উঠল বিনোদবালা। গভীর রাত, এক নাগাড়ে ঝিঁঝি ডাকছে বাইরে। দাওয়ায় মাদুর পেতে সেখানেই জেগে বসে আছে বিনোদবালা। মানদাকে রাতে দেখে রাখার ভার একরকম যেচেই নিয়েছে সে। রমাকান্ত সোমনাথ দুজনেই তাদের যেয়ে যার ঘরে। এবাড়ির বড় গিন্নিও তাঁর তক্তপোষে ঘুমিয়ে আছেন। ঘুম নেই শুধু বিনোদবালার চোখে। একলা রাত জাগার অবসরে তার মনে ভিড় করে আসছে পুরনো ভাবনাগুলো। আজ থেকে ঠিক 1 মাস আগে এমনই এক রাতেও ঘুম ছিল না তার চোখে। বিনোদবালা জানত ঘটনাটা ঘটার পর সবাই খুব ভেঙে পড়বে। তখন শক্ত হাতে সব দিক সামাল দিতে হবে তাকেই। যদিও সব দিক সামাল দেওয়া যায়নি সেভাবে। সেসব কথা এক মুহূর্তে ভেসে উঠছে বিনোদবালার মনে। বাবা, বাবা, আরে আরে শিগগির এসো। স্বপ্ন দিদি, মেজ পিসিমা, আরে আরে কেউ শুনতে পাচ্ছ? হেমনলিনী, হেমনলিনী কেমন করছে? আরে 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 তোমরা কোথায়? আরে আরে শুনতে পাচ্ছ? সোমনাথের চিৎকার শুনে দৌড়ে এলো বিনোদবালা। কি হয়েছে সুমু? রাত দুপুরে এমন হাঁক ডাক করছিস কেন? বৌমার কি? ও মা, এ কি কাণ্ডি! ওগো, কে কোথায় আছো গো? শিগগির এসো, দেখো কি সর্বনাশ হয়েছে। হায় হায় রে, হায় রে ভগবান! বিনোদের হাঁক ডাকে সবাই যখন ঘুম ভেঙে ফুলশয্যার ঘরে এসে ঢুকল, তখন আর কারোর কিছু করার নেই। নলিনীর বুকের আঁচল, বিছানায় পাতা ফুল কাটা বাহারির চাদর সব ভিজে গেছে তাজা রক্তে। হেমনলিনী স্থির হয়ে পড়ে আছে মাঝখানে। কান্না মেশানো উত্তেজিত স্বরে বলে উঠল বিনোদবালা, হে ভগবান, ফুল সজ্জে যেতে এ কি অঘটন ঘটে গেল! ওগো মা গো, কার বিষ নজরে এমন হলো গো? অমন ফুলের মতো মেয়েটা স্বামীর ঘর করতে পেলে নে, এ কি সর্বনাশ! সরো সরো, সরে যাও সব, আমাকে আগে দেখতে দাও। সবাইকে সরিয়ে নলিনীর কাছে এসে দাঁড়ালেন রমাকান্ত, আর দাঁড়িয়েই স্থির হয়ে গেলেন। কি হলো বাবা? কিছু কিছু বলছো না যে? হেমনলিনীর কি হয়েছে? ওর মুখ থেকে এত রক্ত কেন বেরোচ্ছে? ততক্ষণে যা বোঝার বুঝে গেছে রমাকান্তের অভিজ্ঞ চোখ। বাবার চোখ মুখ দেখে আতঙ্কিত হয়ে বলে উঠল সোমনাথ, আরে আরে কি হয়েছে বাবা? তুমি কিছু বলছো না কেন? কি হয়েছে ওর? তো বিষক্রিয়া, বৌমার নেই, ওর মৃত্যু হয়েছে। কথা হারিয়ে গেল সোমনাথের। গোটা ঘরের আবহাওয়া মুহূর্তে উত্তাল হয়ে উঠল। যে মেয়ে বউয়েরা কিছুক্ষণ আগেই ফুলশয্যার ঘরে নানান রঙ্গরসিকতা করেছিল, তারাই এবার হাহাকার করে উঠল শোকে। অবশ্য তার মধ্যে বিনোদবালারই শোক লক্ষ্য করার মতো ছিল। ওগো, আমাদের এ কি সর্বনাশ হলো গো! ওগো, আমাদের ঘরের লক্ষ্মী যে রাত না পুইতেই বিদায় নিলে গো! কি দোষ আমরা করেছি নুটাউরে! কি সর্বনাশ হলো গো! কি সর্বনাশ হলো! এতক্ষণ দরজার পাশে কাঠ হয়ে দাঁড়িয়েছিল, এবার বিনোদবালার সঙ্গে যোগ দিল মানদাও। ঠাকুর, এ কি করলে গা?
আমাদের ঘর যে আধার হয়ে গেল গা, হে কি সর্বনাশ হলো গা। ওদিকে কুমুদিনীও ছেলে বৌমার ফুলশয্যার ঘর থেকে এমন কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে মাঝরাত্রিরে জেগে উঠে বসেছেন নিজের বিছানায়। চেঁচামেচি করতে ফুলি তাকে গিয়ে বলে এসেছে সাংঘাতিক কাণ্ডটা। এত বড় দুঃসংবাদটা সহ্য করতে পারেনি কুমুদিনীর রুগ্ন শরীর। তিনি মূর্ছা গিয়েছেন। সোমনাথ সেই থেকে পাথরের মতো দাঁড়িয়ে। এখনো তার কানে বাজছে নতুন বউ হেমনলিনীর মিঠে গলার স্বর। আর সেই বউই কিনা বেঁচে নেই। এই শোকে কেমন করে সইবে সে? কেবল রমাকান্তই বিপদকালে মাথা ঠান্ডা রেখেছেন। তিনি বাড়ির কর্তা, শত বিপদেও তাঁর তো উতলা হলে চলবে না। তিনি তার নিজস্ব চাকর কানাইকে বললেন, কানাই, তুই এখনই বেয়াই বাড়ি চলে যা। বেয়াই মশাইকে তাঁর মেয়ের মৃত্যু সংবাদটা দেওয়া আমাদের কর্তব্য। আজ্ঞে কর্তা। বলে কানাই দ্রুত পায়ে ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছিল। এমন সময় রমাকান্ত বললেন, হ্যাঁ, আর শোন, মৃত্যুর কারণ বলবি হৃদরোগ। কানাই কেমন যেন থতমত খেয়ে গেল কর্তার এই কথা শুনে। কিন্তু যতই হোক সে চাকর, কোনো প্রশ্ন না করে নিজের কাজে চলে গেল। সোমনাথের মুখে কথা ফুটল এবার। বাবা, তুমি কি বললে? নলিনীর মৃত্যু বিষক্রিয়ায় হয়নি? তবে যে খানিক আগেই। হ্যাঁ, বিষক্রিয়াই ঘটেছে, কিন্তু সে কথা শুধু এ বাড়িতেই চাপা থাকবে। বাড়ির বাইরে সবাই জানবে বৌমা মারা গেছে হৃদরোগে। কিন্তু কেন বাবা? এই মিথ্যের কি দরকার? সত্যিটা জানাজানি হলে গোটা বাড়ির লোকের কোমরে দড়ি পড়বে। মোড়ল মশাই তার মেয়েকে বিষ খাইয়ে মারার দায় আমাদের সকলকে হাজতে পুরবেন। কিন্তু নলিনীকে বিষ দিল কি? আর কোথা থেকেই বা এলো সে বিষ? কমু, আমি একজন কবিরাজ। আমার ঘরে নানা রকম ওষুধ আছে। আর এ কথা তো জানোই যে কুপ্রয়োগে ওষুধও বিষ হয়ে ওঠে। বৌমাকে বিষ দিল কে, সে কথা আমিও ভাবছি, কিন্তু তার সন্ধান পরে করলেও চলবে। এখন আর সময় নেই, মোড়ল মশাইরা এলেন বলে। এই বলে ঘরে থাকা মেয়েদের উদ্দেশ্যে রমাকান্ত বললেন, শোনো, বৌমার পোশাক আশাক বিছানাপত্র সমস্ত বদলে ফেলো। মুছে দাও সব রক্তের দাগ। কুটুম বাড়ির লোকজনেরা যেন কিচ্ছু সন্দেহ করতে না পারে। মেয়েদের মুখে কোনো কথা জোগাল না। সোমনাথ ভাবল, তার বাবা এমন কথাও বলতে পারেন? এমন কঠিন কঠোর ব্যবহার তার বাবার মতো মানুষের পক্ষেও করা সম্ভব? বেজায় অবাক হল সোমনাথ, কিন্তু তাই সম্ভব হল। খানিক পরেই চণ্ডীচরণ তাঁর বাড়ির সমস্ত লোকজনকে নিয়ে এসে পৌঁছলেন কবিরাজ বাড়িতে। মেয়ের মরা মুখ দেখে শোকে পাগল হয়ে উঠলেন তিনি। কি হয়ে গেল মা? কি হলো? খুন মেরে ফেলা হয়েছে আমার মেয়েকে। কোশবিন কালেও আমার নলিনীর হৃদরোগ ছিল না। আসলে আসলে ছোট ঘর তো, বড় ঘরের সঙ্গে সম্বন্ধ করা সুখটা কপালে সইবে কেন? বিলাপ করতে করতে আরো অনেক কথাই বললেন চণ্ডীচরণ। আইনের ভয় দেখালেন জামাই আর তার বাপকে। অনেক কষ্টে কিছুটা শান্ত করে তাকে বাড়ি ফেরানো গেল। এদিকে ততক্ষণে ভোর হয়ে এসেছে। বাসি মরা তো আর ঘরে রাখা যায় না, তাই আলো ফুটতে না ফুটতেই নতুন বউ হেমনলিনীর শেষ কাজের আয়োজন শুরু হলো। স্বামী হিসেবে সোমনাথই মুখাগ্নি করল তার। সবার চোখেই জল, কিন্তু শোকের মতো শোক করল বিনোদবালা। শ্মশানঘাটে আছাড়ি বিচারি খেয়ে তার সে কি কান্না! ও সুমন, এ তোর কি হলো রে? ও বউ, তুই কোথায় চলে গেলি রে? হায় হায়, এ কি দশা হলো গো! ও গো, আমাদের এ কি হলো? সৎকার কাজ তো একরকম হলো, কিন্তু শ্রাদ্ধ কাজ কিছুতেই সুষ্ঠুভাবে মেটানো গেল না। হাজার রকম বাধা পড়ল হাজারবার ধরে। মারুজ্জে মশাই শেষটায় রেগে মেগে উঠে চলেই গেলেন। আর যেতে যেতে বলে গেলেন, তোমাদের কপালে না বেজায় বিপদ নাচছে, বুঝলে তো? তা তিনি ঠিকই বলেছিলেন। প্রথম বিপদটাই এলো
মোড়লের শালিকা বনলতার হাত ধরে। বঞ্চির শোক ততক্ষণে একটু দূরে সরিয়ে রেখে মাসি মহাশয়া শোরগোল তুললেন সোনাদানার হিসেবপত্র নিয়ে। মোড়ল বাড়ি থেকে কবিরাজ বাড়িতে যা যা এসেছিল সবে ফিরে চলে গেল আবারও সেই মোড়ল বাড়িতে। শুধু গেল না হেমনলিনীর নভরী চন্দ্রহারটা। হার নিয়ে কথা উঠতেই কবিরাজ পক্ষ জানালেন সে হারের খোঁজ তাঁরা জানেন না, যার হার সেই জানত। মোড়ল পক্ষ বললেন সব মিথ্যে কথা, হার ওই বাড়িতেই আছে, ওই ভিখারিগুলোর মধ্যেই কেউ সেই হার গ্রাস করেছে। এই কথা নিয়ে দুপক্ষের সে কি তুমুল অশান্তি। শেষে আর একবার আইনের ভয় দেখিয়ে মোড়ল চণ্ডীচরণ ক্ষান্ত দিলেন। রমাকান্ত খুব সাবধানে কড়া হাতে সামাল দিলেন সব। এমন করতে তার মন সায় দেয়নি ঠিকই, কিন্তু সংসার বাঁচাতে বাধ্য হয়েই এ কাজ তাঁকে করতে হলো। এক সময়ে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়েও এলো, কিন্তু চন্দ্রহারের রহস্যটা রহস্যই হয়ে থেকে গেল। হঠাৎ কুকুরের বিকট ডাকে চিন্তার জালটা ছিঁড়ে গেল বিনোদবালার। মানদার দিকে দেখল বিনোদ। নিথর নিস্পন্দ হয়ে পড়ে আছে মানদা, চোখ দুটো বন্ধ। রাত অনেক। আবার ভাবনারা ঘিরে ধরল বিনোদবালার মন। হ্যাঁ, চন্দ্রহার খোয়া যাওয়াটা সবার কাছে একটা রহস্যই বটে, কিন্তু একজন মনে মনে নিশ্চিন্ত হলো যেন, সে আর কেউ নয়, এই বিনোদবালাই। যাক বাবা, সব ভালোই ভালোই মিটে গেছে। এবার সময় সুযোগ করে একবার শ্যাকরার ঘরে যেতে হবে। মানদারাও যখন তখন পয়সা পয়সা করে ঘ্যান ঘ্যান করছে কানের কাছে। বকশিসের লোভ বড় লোভ কিনা। যত হ্যাপা সব তো সামলালো এই বিনোদবালাই সেই শুরু থেকে। এমনকি সে রাতে রাত জাগার কাজটাও বলতে গেলে সে একাই করেছে। করার মধ্যে মানদাটা করেছে খালি খানিক চুরি। সে ঝি মানুষ, সব ঘরেই তার যাতায়াত। সুযোগ বুঝে রমাকান্তের ঘর থেকে দরকারি জিনিসটা চুরি করে এনে ভালো করে একখান পান সেজে দিয়েছিল সে। ব্যাস, এইটুকুই তো তার কাজ। তারপরে কৌশলে ফুলশয্যার পান বদল হয়ে সেই বিষ পান চলে যায় নতুন বড় বউয়ের ঘরে। বলতে গেলে সবটাই তো বিনোদবালারই হাত জজ। তার কি আর কম জ্বালা? বাপের তো দেখা নেই, এতে কি ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ধিঙ্গি মেয়ে চাঁপার বয়স। 19 পেরিয়ে 20-এ পা দিল সে। তার উপর গায়ের রংটাও চাপা। তার তো একটা হিল্লে করতে হবে। যা ভাসুরের সংসারে কালো মেয়েটার দিকে তাকানোর কেউ নেই। 2 দিন বাদে বয়স্তা মেয়ে ঘরে রাখার দায় 5 জনে এক ঘরে করবে তাদের। সেদিকে কারোর হুঁশ নেই। বড় ঘরে ছেলে সম্বন্ধ পাকা হয়েছে, এই আনন্দেই নাচছিল বাড়ির কর্তাগিন্নি। আধিক্ষেতা সহ্য হয়নি বিনোদবালার। বউটিও যেন ডানা কাটা পড়ি, দেখলেই গা জ্বলে যায়। তবে বউটাকে দেখে না হোক, তার গলার ভারী চন্দ্রহারটা দেখে কিন্তু মনটা বেশ খুশি হয়েছিল বিনোদবালা। সে ভেবেছিল, বাহ, নতুন বউয়ের চন্দর হারখানা তো বেশ। কোনোভাবে যদি ওই হারখানা সরিয়ে ফেলা যায় তাহলে চাঁপাটার বিয়ে দিতে আর অসুবিধে হবে না। ও মেয়ের তো অনেক আছে, বাপ আছে, সৌর আছে, স্বামী আছে। ও মেয়ের আর ভাবনা কি? ওইটুকুই। হেমনলিনীর অন্য কোনো ক্ষতি করার চিন্তা কিন্তু তখনও পর্যন্ত মাথায় আসেনি বিনোদবালার। তাকে যে ঘুমন্ত নতুন বউয়ের ঘর থেকে বেরোতে দেখে নিয়েছিল তাও জানত না বিনোদবালা। বিনোদের মনে খটকাটা লাগে ফুলশয্যার ঘরে যাওয়ার আগে বউয়ের সেই সন্দেহ আর বিরক্তির কাঠিন্যে ভরা চাহনিটা দেখে। তখনই মনে মনে প্রমাদ গুনেছিল বিনোদবালা, তবে কি সমুর বউ কিছু আঁচ করেছে? যতই হোক, অসাধু কাজ করেছে সে, আর কথাতেই আছে চোরের মন বোঁচকার দিকে। তাই আর কোনো ঝুঁকি নেয়নি সে। একেবারে গোড়া থেকে নির্মূল করে দিয়েছে বিপদের চারা গাছটাকে। আর তারপর তো 1 মাস কেটেই গেল। সবই ঠিক ছিল, কিন্তু মানদা পুকুর পাড়ে হঠাৎ অজ্ঞান হয়ে গেল কেন? এ প্রশ্নের উত্তর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হাউমাউ করে চেঁচিয়ে ফুলি যা বলেছে তা হলো সে নাকি সব কাজ ছেড়ে গা ধুতে যাচ্ছিল খিড়কি পুকুরে, আর গিয়েই দেখে এই কাণ্ড।
কি করে এমন হয়েছে তা তারও জানা নেই। উফ, চিন্তায় চিন্তায় মাথাটা ধরে গেল। এত ভাবনা কি করে মাথায় রাখবে বিনোদবালা। একসময় সে বলে উঠল, ও বাবা রে বাবা, চিন্তা করে করে মাথাখানা দৌড়ে গেল। বড়তে আর বেশি দেরি নেই, যাই বাপু, ঘরে গিয়ে একটু ঘুরে এলি। সবে মাদুরখানা গুটিয়ে উঠে দাঁড়িয়েছে বিনোদবালা। এমন সময় শোঁ শোঁ করে ঝড়ের আওয়াজ শুনতে পেল সে। চমকে তাকালো খোলা উঠোনের দিকে। কই, সবই তো শান্ত, ঝড় তো হচ্ছে না। তবে শব্দ কিসের? এদিক ওদিক তাকাতে তাকাতে উত্তর পশ্চিম কোণে তাকিয়েই চোখ স্থির হয়ে গেল বিনোদবালার। সব গাছপালাই স্থির, শুধু প্রবল হাওয়ার তোড়ে এধার ওধার দুলছে ভিটের আমড়া গাছটা। বিনোদবালা বলে উঠল, মা, এ আবার কেমন দ্বারা কাণ্ড! কেউ কোথাও নেই, খামোখা গাছখানা দুলছে কেন? আছে আছে আছে, ওই তো সে দাঁড়িয়ে আছে। মানুদার চিৎকারে চমকে উঠে বিনোদবালা দেখল তড়িদাহতের মতো উঠে বসেছে মানুদা। তার দৃষ্টি বিস্ফারিত। সে চেয়ে আছে ওই আমড়া গাছটারই দিকে। মানুদা, কি হলো তোর? অমন দ্বারা করছিস কেন? মানুদা কোনো কথা না বলে কাঁপা কাঁপা হাতে সোজা আমড়া গাছটার দিকে ইঙ্গিত করল। বিনোদবালাও তাকালো সেদিকে, কিছুই দেখতে পেল না। কিন্তু সে না দেখতে পেলেও মানুদা দেখছে আমড়া গাছটার তলায় এসে দাঁড়িয়েছে সে, সেই পুরনো সাজে, যে সাজ সে মৃত্যুর আগে পর্যন্ত পড়েছিল। হ্যাঁ, হেমনলিনীর প্রেত। সে এসেছে। বিকট শব্দে হেসে উঠল হেমনলিনী। কোকিয়ে কেঁদে উঠল মানুদা। শূন্যে ভেসে ধীরে ধীরে উঠোন পেরিয়ে নলিনীর প্রেত এগিয়ে আসছে দাওয়ায় থাকা মানুদার দিকে। অপার্থিব গলায় সে বলছে, দামাসি, ও মান্দামাসি, ভয় পাচ্ছ? কিসের ভয় পাচ্ছ শুনি? সেদিন তো পাপ করতে ভয় পাওনি মান্দামাসি। কটা তো পয়সার লোভে আমায় আজ কেন ভয় পাচ্ছ মান্দামাসি? আজ কেন ভয় পাচ্ছ? আমি কিছু কইনি, আমি কিছু কইনি, বিশেষ করো আমি একা কিছু কইনি। এই এই যে এই যে এই ছোট গিন্নির এসবের গোড়া, সেই আমাকে পাপ করতে বলেছিল। অদ্ভুত একটা হাসি হেমনলিনীর মুখে। বিনোদবালার হাতটা খামচে ধরে আছে মানুদা। তাকে এসব কথা বলতে দেখে আঁতকে উঠল বিনোদবালা। এই মানুদা, এসব কি বলছিস তুই? কাকে বলছিস? কি পাপ আমি করেছি তোকে দিয়ে? হ্যাঁ, কি পাপ? ছিটকে সরে গেল মানুদা। আর লুকিও নেই ছোট গিন্নি, তুমি জানো না কি পাপ কইরেছ তুমি আমাকে দিয়ে। নতুন বউয়ের চন্দর হারখানার দিকে নজর ছিল না তোমার? সে হার চুরি করনি তুমি? আর তারপর যেই নতুন বউ তোমারে সন্দেহ করলে, তখন তুমি আমাকে বলনি নতুন বউকে নিকেশ করে দেওয়ার কথা? আর লুকিও নে গো, আর লুকিও নে। দেখতে পাচ্ছ না, সে নিজে এসে দাঁড়িয়েছে আজ। এখনই তার চন্দর হারখানা ফিরিয়ে দাও, আর পাপ করো নে। সামনে তাকালো বিনোদবালা। সত্যি কিছুই ধরা পড়ছে না তার চোখে, শুধু আমড়া গাছটা তেমন প্রবলভাবে দুলেই যাচ্ছে। গায়ে হঠাৎ কেমন যেন কাঁটা দিল বিনোদের। গলাটাও এমন শুকিয়ে আসছে কেন? শুকনো গলায় সে বললে, কে কে আছে? কার কথা কইছিস তুই? কই, কেউ তো নেই এখানে। ছোট খুড়ির এখনো অনেক শাস্তি বাকি আছে মান্দামাসি, তাই সে আমাকে দেখতে পাচ্ছে। যখন সময় হবে তখন ঠিকই সে আমার দেখবে। টলমলো পায়ে উঠে দাঁড়ালো মানুদা। বুঝতে পারছি নতুন বউ, আমার সময় হয়ে গেছে। ছোট গিন্নিমার পাপে সাই দিয়ে আমি অনেক পাপ করেছি। আমি বেশ বুঝছি গো, আমার দম পুইরে আসছে, আর হয়তো বাঁচব নে।
যে কথা এতদিন লুকিয়েছিল তা তোমারে বলে যাচ্ছি নতুন বউ। তোমার ওই চন্দর হার ওই ছোট গিন্নির কাছেই আছে। আর পারো যদি আমারে ক্ষমা করো, আমারে তুমি। কথা শেষ করতে পারল না মানদা। ঘুরে গিয়ে পড়ল হেমনলিনীর প্রেতের ঠিক সামনেটাতে। এই শেষ, আর উঠল না সে। প্রবল হাওয়ার মধ্যে দিয়ে তখনকার মতো শূন্যে মিলিয়ে গেল নলিনীর প্রেতাত্মা। বিনোদবালার মনে হলো একটা অতি শীতল হাওয়া যেন তার বাঁদিক ঘেঁষে বেরিয়ে গেল উত্তর পশ্চিম কোণের দিকে। চেয়ে দেখল বিনোদবালা, আমরা গাছটা সম্পূর্ণ স্থির। পূর্ব দিকে ভোরের আভাস। তাড়াতাড়ি উঠে মানদার কাছে গিয়ে দেখল বিনোদ। প্রাণ বেরিয়ে গেছে তার। কিছুদিন পরের কথা। অঘোরে ঘুমিয়ে চাপা। বাইরে থমথম করছে অমাবস্যার নিকষ কালো রাত। থেকে থেকেই ভেসে আসছে রাতচরা শেয়ালের ডাক। বিনোদবালার হাঁটুর ব্যথাটা হঠাৎ করেই জাগার দিয়েছে। আর মানদাটা মরার পর থেকে তো সংসারের সব দিকটা তাকেই দেখতে হচ্ছে। ফুলি ছেলে মানুষ, যে দিকটা বিনোদ দেখবে না সেদিকটাতেই আড়া কাজ বাড়া করে বসে থাকবে সে। এসব করতে করতেই ব্যথাটা বেড়েছে বোধহয়। সেই জন্যই সেই কখন থেকে মেয়ের পাশে শুয়ে কেবলই উসকুস করছে বিনোদবালা। হঠাৎ তার কানে এলো একটা শব্দ। মল পড়ে কে যেন তার ঘরের বাইরে হেঁটে চলে বেড়াচ্ছে। কান খাড়া করে আওয়াজটা শুনল বিনোদবালা। আওয়াজটা সত্যি হচ্ছে নাকি তার শোনার ভুল, তাই হবে বোধহয়। এই মাঝরাতে এ বাড়িতে মল পড়ে আবার কে হাঁটবে? আবারও ঘুমানোর চেষ্টা করল বিনোদবালা। কিন্তু শব্দটা যে হয়েই চলেছে। দূর চাই, বাইরে কি হচ্ছে তা একবার দেখে না এলে আজ রাতে আর ঘুম আসবে না বিনোদের। তবু সাবধান হওয়ার জন্য বিছানা থেকেই একবার হাঁক ছেড়ে সে বলল, বলি কে রেতের বেলা এমন করে ঘরের বাইরে কে হাঁটছে? পুলি নাকি? বলে তোর মরণ হয় নে? বলতে বলতে ঘরের দরজাটা খুলে বাইরে বেরিয়ে এলো বিনোদবালা। কই, কেউ তো নেই কোথাও। চারিদিক ফাঁকা। শব্দটাও আর হচ্ছে না। মনের ভুল মনে করে আবার ঘরে ঢুকে যাবে বিনোদবালা। ঠিক তখনই ছোট খুড়ি, ও ছোট খুড়ি। ও মা গো, ও মা! ভয়ানক চমকে ঘুরে তাকালো বিনোদবালা। কে কে ডাকলো তাকে? গলাটা কেমন চেনা চেনা ঠেকল যে। কিন্তু এ গলা যার হতে পারত সে তো আর নেই। তবে তার গলায় কে ডাকছে তাকে? বিনোদবালা স্পষ্ট বুঝল তার কপালে ঘাম ফুটে উঠেছে। কেউ কোথাও নেই, তবু কেন যেন তার মনে হচ্ছে আছে, এখানে আরো কেউ একজন আছে। গলাটা শুকিয়ে আসছে তার। ঢমকিলে সে বলল, কে? বলি অমন করে কে ডাকছো আমায়? এই তো আমি তোমার সামনেই আছি, দেখতে পাচ্ছ না? অমন করে কি নতুন বউটাকে বলে যেতে আছে ছোট করি? ও ছোট করি, দেখতে পাচ্ছ না আমায়? কে কে তুমি? কে কে কে? তোমায় দেখতে পাচ্ছি না কেন? তোমায় দেখতে পাচ্ছি না কেন? তুমি কি তুমি কি হেমনলিনী? মানদা মারা যাওয়ার রাতে ওঠা আমড়াতলার ঝড়টার মতো আবার একটা প্রবল হাওয়া উঠল। তবে এবার তা উঠোনের মাঝেই। বিনোদবালা স্পষ্ট দেখলে সেই হাওয়ার মধ্যে একটা ধোঁয়ার কুণ্ডলী কেমন পাকিয়ে পাকিয়ে উঠে ছেয়ে ফেলছে সারা উঠোন। প্রবল হাওয়ায় উথাল পাতাল হচ্ছে যেন ধোঁয়ার সমুদ্র। বিনোদবালা ভালোই বুঝতে পারছে তার চোখের সামনে যা হচ্ছে তা স্বাভাবিক নয়। দারুণ ভয় করছে তার। মন বলছে আর এক মুহূর্তও ঘরের বাইরে থাকা উচিত নয়। কিন্তু হাঁটা চলার শক্তিও হারিয়েছে সে নিজের অজান্তে। ধোঁয়ার কুণ্ডলিটার ভেতর থেকে একটা অবয়ব ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে না। কে
ও কে? চেহারাটা আরো স্পষ্ট হয়ে উঠল। সচকিতে বিনোদবালা দেখল হেমনলিনী। ছুটে পালাতে গেল বিনোদবালা, কিন্তু পারল না। পায়ে পা জড়িয়ে পড়ে গেল সে। ওঠার উপায় আর নেই। তার ঠিক সামনেটাতে এসে দাঁড়িয়েছে হেমনলিনীর প্রেতাত্মা। নিদারুণ আতঙ্কে বলে উঠল বিনোদবালা, ক্ষমা করো নতুন বউ, বিশ্বাস করো বেতমে আমি তোমাকে মারতে চাইনি। তোমার চন্দর হারখানা দেখে বড় নোব হয়েছিল। ওই হারখানা দিয়ে আমার মেয়ের একটা হিল্লে করতে চেয়েছিল, তাই হারখানা সরিয়েছিল। কিন্তু পরে যখন দেখো না তুমি সন্দেহ করছো, তখন তোমাকে মারা ছাড়া আমার কাছে যে আর কোনো পথ ছিল না। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা দাও, আমাকে ক্ষমা করো নতুন বউ, ক্ষমা করো। চুপ, একদম চুপ। এখন ক্ষমা চাই কি হবে? তোমার ষড়যন্ত্রে ওখানে পড়তে হয়েছে আমায়। তোমার কারণে সংসারের স্বাদ পূরণ হয়নি আমার। তুমি তো বলতেই পারতে যে চাপার পরের জন্য ওই চন্দরার খানা তোমার চাই, কিন্তু তা না করে তুমি চুরির পথ বেছে নিলে, আর তারপর নিজেকে বাঁচাতে আমাকে শেষ করে দিলে। এ ভুল নয়, এ পাপ, পাপ করেছ। আর শুধু ক্ষমা চেয়েই তো পাপের প্রায়শ্চিত্ত হবে না, শাস্তি তোমায় পেতেই হবে। মরণই হলো তোমার চরম শাস্তি। না 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 না, আমি মরতে চাইনি, আমি মরতে চাইনি, না আমি মরতে চাইনি, আমি মরতে চাইনি। মরতে তো আমিও চাইনি, মরতে হলো। বিনা দোষে আমি মরেছি, আর এত বড় দোষ করে তা তো হবে নে। মরতে তোমায় হবে। আমি তো আমার দোষ স্বীকার করেছি। তোমার ওই চন্দর হার আমার কাছেই আছে। আমি এক্ষুনি তোমাকে সে আর ফিরিয়ে দিচ্ছি, আমি এক্ষুনি ফিরিয়ে দিচ্ছি। না, আমি মরে গেছি। সে হার আমার আর কোনো কাজে লাগবে না। শুধু আমার কাছে দোষ স্বীকার করলেই চলবে না, এ বাড়ির কর্তার কাছে দোষ স্বীকার করতে হবে তোমার। বড়তে আর বেশি বাকি নেই। কাল সকালেই সে চন্দোয়ার তুমি আমার সৌরমুচাইয়ের কাছে ফিরিয়ে দেবে। আমি জানি তার কোনো দোষ নেই। এ সংসার বাঁচাতেই তিনি আমার মরণের আসল কারণ আমার বাবাকে জানাননি। কাল সকালে তুমি তার কাছে এতদিনের সব কথা খুলে বল তোমাকে হবে, বলতেই হবে। বলবো 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 সব কথা বলবো। আমি সব কথা বলবো। এ কি মা, তুমি এভাবে উঠোনে বসে কেন গো? আর কি বলবো করছো তখন থেকে? চমকে চোখ খুলল বিনোদবালা। চাপা দাঁড়িয়ে আছে তার সামনে, আর কেউ নেই, কিছু নেই। পূব আকাশে আলোর আভা। খসে পড়া আঁচলটা তুলে উঠে দাঁড়ালো বিনোদবালা। ভাবল, এতক্ষণ যা হলো তা কি সব সত্যি, নাকি সে স্বপ্ন দেখছিল? সেই মুহূর্তেই তার কানের কাছে হাওয়ার মতো ফিসফিসিয়ে উঠল একটা কণ্ঠস্বর। না, স্বপ্ন নয়, যা দেখেছ সব। সময় বড় কম। চন্দর শ্বশুর মশাইয়ের পায়ে দিয়ে এক্ষুনি দোষ স্বীকার করো। শিউরে উঠল বিনোদবালা। চাঁপাকে পেছনে ফেলে রেখেই স্থলিত পায়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বেশ বেলা হয়েছে। রমাকান্ত তার ঘরে বসে রুগীর অনুপান তৈরি করছিলেন। এমন সময় বটঠাউর দরজার আড়াল থেকে মৃদু স্বরে ডাকল বিনোদবালা। এ ছোট বৌমা, ও এসো এসো, ভেতরে এসো। দরজা ঠেলে ঘরে ঢুকে এলো বিনোদবালা। চুল এলোমেলো, চোখ মুখ
বসে গেছে, কোনো রকমে মাথায় শুধু ঘোমটাটা দেওয়া। তাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হলেন রমাকান্ত। দেখি তোমার এই কি দশা? কোনো কথা না বলে আঁচলের ভেতর থেকে কি একটা বার করে রমাকান্তের পায়ের কাছে রেখে দিল বিনোদবালা। সঙ্গে সঙ্গে সাপের ছোবল খাওয়ার মতো লাফিয়ে উঠলেন রমাকান্ত। দেখি এই যে নলিনীবাইয়ের চন্দ্রহার তোমার কাছে কিভাবে? মানে আমি তো কিছুই। বুকটা যেন জ্বলে যাচ্ছে বিনোদবালার। মনে হচ্ছে কেউ যেন শিরা উপশিরাগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলছে। তবু আজ সব কথা বলতেই হবে তাকে। কোনো রকমে বিনোদবালা বলল, এ হার এ হার খোয়া যায়নি বটঠাকুর। আমি চুরি করেছি এ হার। কিন্তু কেন? চাঁপাটার কথা ভেবে। একে কালো, তার উপর বাপ নেই। গয়নার জোর ছাড়া কিভাবে পার করব ওকে? তাই বাধ্য হয়ে এ কাজ আমি করেছি। আমি চাপার জ্যাঠামশাই, ওর বিয়ের দায়িত্ব তো আমার। তুমি কেন এভাবে? আরো আরো একখানা অপরাধ আমি করেছি। ও মা গো, ফুলসজ্জের ঘরে নতুন বউকে বিষপান আমি দিয়েছিল। ছোট বৌমা, হেমনলিনী আমাকে সন্দেহ করছিল। নিজেকে বাঁচাতে মানদাকে সঙ্গে নিয়ে এ পাপ আমি করেছি। মানদা আবাগে তার পাপের ফল পেয়েছে। বেশ বুঝতে পারছি আমারও হাতে বেশি সময় নেই। তাই আপনার কাছে সব দোষ স্বীকার করে গেল। জানি আমার কোনো ক্ষমা নেই। শুধু আমি মরার পর চাঁপাটাকে একটু দেখবে, তাহলেই আমার শান্তি। টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল বিনোদবালা। স্থবির হয়ে দাঁড়িয়ে রমাকান্ত। পায়ের কাছে জলজল করছে 9 ভরির চন্দ্রহারখানা, হেমনলিনীর চন্দ্রহার। দুবছর পর সানায়ের শব্দে মুখর কবরেজ বাড়ি। আজ রমাকান্ত সাধুকার ভ্রাতুস্পুত্রী কল্যাণিয়া চাঁপার শুভ বিবাহ। কিছুক্ষণ আগে সম্প্রদান শেষ করেছেন রমাকান্ত। কুমুদিনী ঘরেই ছিলেন না, রক্তশূন্যতায় মারা যাননি তিনি। শরীর এখন অনেকটা ভালোর দিকে। জয়াবতী বসেছিলেন কাছে। তিনি স্বর্ণময়ীর মা, কুমুদিনীর জ্ঞাতি ননদ। হাওয়া বদল করতে গিয়েছিলেন বলে সোমনাথের বিয়েতে আসতে পারেননি। বাইরে দিয়ে যেতে যেতে রমাকান্ত শুনলেন কুমুদিনী বলছেন, আর ছোট বউটা বেঁচে থাকলে কত ভালো হতো। চাঁপাটার জন্যই দুঃখ হয়। আহা গো, বেশ সময় মা বাপ কাউকে কাছে পেলে নে। অদৃষ্ট রে অদৃষ্ট। সেটাই ভাবছিলেন রমাকান্ত। অদৃষ্টই বটে। বিনোদবালার অদৃষ্টে ছিল এ শাস্তিভোগ, সেটাই পেয়েছে সে। সেই দিনটার কথা আজও মনে আছে রমাকান্তের। ওগো মাগো, ওগো তোমরা কে কোথায় আছো? শিগগিরি এসো মাগো, কত ফুলির চিৎকারে দৌড়ে এলো সবাই। ততক্ষণে ঘর থেকে ছিটকে দাওয়ায় এসে পড়েছে বিনোদবালা। বিনোদবালার সারা মুখে রক্ত। ক্রমাগত রক্তস্রোত বেরিয়ে আসছে তার গলা দিয়ে। চোখ ঘোলাটে হয়ে গেছে। অসহ্য যন্ত্রণায় শরীরটা বেঁকে চড়ে যাচ্ছে তার। রক্তবমি করতে করতে একসময় চোখ দুটো উল্টে গেল তার। সেই দৃশ্য দেখে জ্ঞান হারালো চাঁপা। একটা প্রবল ঝাঁকুনি দিয়ে নিথর হয়ে গেল বিনোদবালার দেহটা। হেমনলিনীর প্রেত বলেছিল সময় বড় কম। সত্যিই বেশি সময় পেল না বিনোদবালা। চন্দ্রহার ফিরিয়ে দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই এমন পরিণতি হলো তার। চাপ চাপ রক্তের মাঝে পড়ে আছে বিনোদবালা, চোখ দুটো খোলা। মরেছে সে। তারক ব্রহ্ম নাম উচ্চারণ করতে করতে তার চোখ দুটো বুজিয়ে দিলেন রমাকান্ত।
সেই দিনটার কথা আজও ভোলেনি রমাকান্ত, আর বোধহয় এ জীবনে ভুলতেও পারবেন না। মামা বাবু, ভাবনা ছেড়ে ঘুরে তাকালেন রমাকান্ত। বিয়ে শেষ হয়েছে। স্বর্ণময়ী নবদম্পতিকে নিয়ে এসেছে আশীর্বাদ গ্রহণের জন্য। পিতৃসম জ্যাঠামশাইয়ের পা ছুঁয়ে প্রণাম করল চাঁপা। চিরসুখী হও মা। উঠে দাঁড়ালো চাঁপা। গায়ের রং শ্যামলা হলেও বধূ বেশে ভারী শ্রীময়ী দেখাচ্ছে তাকে। লালচেলি, বেনারসি, স্মৃতিতে সিঁদুর আর গলায় চন্দ্রহার। এই সেই চন্দ্রহার যা সোনার কারুকাজে লেখা আছে কত অলক্ষ হিসেব নিকেশের কথা। চাঁপার বধূবেশের মধ্যে চকিতে যেন 2 বছর আগের হেমনলিনীকে দেখতে পেলেন রমাকান্ত। তারই গলায় জ্বলজ্বল করছে 9 ভরির চন্দ্রহার। হেমনলিনীর বড় স্বাদের চন্দ্রহার। শুনছিলেন আমাদের আজকের গল্প চন্দ্রহার। গল্পকার সৌরভ মান্না ও তানিয়া দাস। গল্প পাঠে আমি সায়ন। অন্যান্য ভূমিকায় দেবস্মিতা, অস্মিতা, সুরজিৎ কর, ঝিনুক, ঐন্দ্রিলা, অঙ্কিতা, ঝিনুক, খুশি, মোহর, দেবায়ন, সূর্য এবং আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে সূর্য, পোস্টার ডিজাইনে মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক ও লেখিকা সৌরভ মান্না ও তানিয়া দাসকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্য বি সেফ, স্টে কানেক্টেড।